লাগছে। তোমার সত্যি কিছু মনে নেই? কি মনে থাকবে ভাইয়া? এমন সময় তিশা এসে বলল, আরে ওনারা তোর সাথে মজা করছে। ও মজা করছিলেন? এমন সময় জিসান বলে উঠল, মজা করছিলাম। চলো তো, জাস্ট প্যারা নাই, চিল। আমি হাসলাম জিসান ভাইয়ার কথা শুনে। তারপর আমিও বলে উঠলাম, আমাদের ভয়েস অফ নয়ন ইউটিউব চ্যানেলের রোমান্টিক লাভ স্টোরি গল্প শুনতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। একদম ঠিক বলেছেন ভাইয়া, কোনো প্যারা নাই, জাস্ট চিল। তারপর হাসতে হাসতে সবাই মিলে ব্রেকফাস্ট করে নিলাম, আর পুরো জায়গায় হাসাহাসিতে ভরিয়ে দিলাম আমি আর জিসান ভাইয়া। একটা সময় আমরা 7 জনই ভালো বন্ধু হয়ে গেলাম। সারাদিন ঘুরোঘুরি আর প্রচুর মজা। এইদিকে আরিয়ান ভিতরে ভিতরে জেলাস ফিল করছে, কারণ লালমরিচ একটু বেশি জিসানের সাথে প্রিয় হয়ে গেছে, যেটা মোটেও ভালো লাগছে না আরিয়ানের। কিন্তু কেন লাগছে না তা সে নিজেও জানে না। এদিকে তারা সবার ভালো বন্ধু হতে পারলেও তুলি আপার হতে পারে নাই। সে মোটেও তাদের সহ্য করতে পারে না, আর হঠাৎ করে আরিয়ানের সাথে মিশামিশি তার একদমই পছন্দ হয় না। যেমন হুট করে পড়ে গেলে আরিয়ান তাকে ধরে ফেলে, তাই সে মনে মনে একটা ফান্দি আটকালো মিমকে সাহায্য করার জন্য। আর সেটাই হয়তো তুলির ভয়ঙ্কর রূপ প্রকাশ করাবে। বাচ্চাদের সাথে ক্রিকেট খেলবে জিসান আর সায়ান। আরিয়ানকে বলেছিল, কিন্তু সে এই মুহূর্তে ব্যস্ত আছে, তাই সে পরে খেলবে। তাই সে মোবাইল হাতে নিয়ে বসে আছে একটা চেয়ারে। আর আরিয়ানের কাছ থেকে কিছুটা দূরে বসে আছে তিশা, রুহি আর নূর। তারা খেলা দেখতে ব্যস্ত। প্রথম টসে জিসান জিতে গেল, আর সে প্রথমে ব্যাটিং করবে। সময়টা বিকেল বেলা, কম হলেও 5টা বাজে। জিসান একটা উত্তেজনা মার্কা মুখ নিয়ে ব্যাটটা হাতে নিয়ে দাঁড়ালো, আর সায়ান বোলিং করবে। আর কিছু 10 বছরের বাচ্চারা চারদিকে ফিল্ডিং দিচ্ছে। সায়ান জিসানকে বলে উঠলো, তুই রেডি তো? জিসান একটা অ্যাটিটিউড মার্কা লুক নিয়ে বলল, দেখবি প্রথম বলেই 6। জিসানের কথা শুনে সায়ান বলে উঠলো, ঠিক আছে, আগে মার তো, তোর দৌড় কত দূর জানা আছে আমার। প্রথম বল করতেই জিসান ব্যাট রেখে দৌড়, কারণ বলটা খুব স্পিডে আসতেছিল। জিসানের কাণ্ড দেখে তিয়াসা এবং ওখানে উপস্থিত সবাই হেসে দিল। জিসান সবার হাসি দেখে পুরো মাঠ ঘুরে দৌড়ে এসে জায়গায় দাঁড়িয়ে বলল, এত হাসার কি আছে, আমি একটু ব্যায়াম করছিলাম। জিসানের কথা শুনে হাসলো সায়ান, তারপর বলল, ঠিক আছে, এবার রেডি তো? সায়ান আবারও দৌড়ে এসে বল করতে যাবে, এমন সময় জিসান হাত দিয়ে সায়ানকে থামতে বলল। সাথে সাথে সায়ান থেমে গেল, তারপর বলে উঠল, কি হলো আবার? দাঁড়া, এক গ্লাস পানি খেয়ে নেই। এই বলে জিসান দিল আবার দৌড়, সোজা আরিয়ানের সামনে গিয়ে দাঁড়ালো। তারপর আরিয়ানের পাশে থাকা টেবিলের উপর জগ থেকে 1 গ্লাস ডমটক করে পানি খেয়ে নিল। জিসান আবার দৌড়ে। জিসানের কাজে মজা নিচ্ছে সবাই, জিসান নিজেও মজা পাচ্ছে। জিসান আবার ব্যাট নিয়ে দাঁড়াতেই সায়ান বলে উঠল, তুই কি খেলবি নাকি আমরা চলে যাব? সায়ানের কথা শুনে জিসান বলে উঠল, আরে দাঁড়া, একটু সময় দে, দেখবি প্রথম বলেই 6। বুঝতে পারছি, এখন বল করি। সায়ান আবারও দৌড়ে বল করে আসতে লাগলো। প্রথম বলে জিসান বল দেখতেই পেল না, মারবে কি? জিসানের কাণ্ডে সবাই হাসছে। জিসান একটু মিনমিন করে বলল, হ্যাঁ, তো হাসার কি আছে? তুই কি আদৌ খেলা জানিস? এরকম অনেক অনেক কিছু বলছে জিসানকে। জিসান শুধু মাথা নিচু করে রয়েছে। এদিকে সবাই জিসানকে নিয়ে হাসাহাসি করছে। ও নিজেও জানে না অটোমেটিক কিসব মুখ থেকে বেরিয়ে আসলো, মিস্টার মাল্টিপ্লাক, অল দ্য বেস্ট। এদিকে হঠাৎ তিশার কথা শুনে জিসান তো অবাক। কি বলল? অল দ্য বেস্ট? মুহূর্তেই জিসানের মধ্যে একটা তীব্র আকাঙ্ক্ষা চলে আসলো। এই বলে সে পুরো জোশে ব্যাট নিয়ে দাঁড়ালো, আর হাতের ইশারায় সায়ানকে বলল, বল করতে।
সায়ানও হেসে আবার দৌড়ে এসে বল করলো। সবাই এই মুহূর্তে জিসানের ব্যাটিং এর দিকে মন দিল। তিশা, রুহি, নূর, এমনকি আরিয়ানও এবার জিসানের পুরো ফিল্মের হিরোদের মতো নিজের গায়ের সমস্ত শক্তি দিয়ে ব্যাট দিয়ে বলটাকে হিট করলো। সাথে সাথে বল উঠছে আকাশে। এদিকে সবাই পুরো হা হয়ে গেল জিসানের কাজে। তিশার অলদা বৃষ্টির পাওয়ার এত, তা হয়তো জিসান নিজেও জানতো না। জিসান পুরো জোশ নিয়ে বলল, কি বলেছিলাম 6 মারবো, মারছি, দেখছি স্যার। আই এম সো জেন্সার প্যান টু জিনিয়াস। এই বলে সবার মুখের দিকে তাকাতে জিসান অবাক, কারণ সবাই একটা রাগী লুক নিয়ে তাকিয়েছে তার দিকে। জিসান সবার মুখের দিকে তাকিয়ে বলে উঠল, কি হলো, তোদের মুখের অবস্থা এমন কেন হয়ে গেছে? জিসানের কথা শুনে সায়ান চেঁচিয়ে বলে উঠল, তুই গিয়ে এখন বল নিয়ে আয়। কেন আমি বল আনবো? তুই বল কোথায় মারছিস দেখেছিস? কোথায়? ফ্ল্যাশব্যাক। জিসান এত স্পিডে বল আকাশে মারছে যে বল সোজা গিয়ে ছাদে থাকা একটা রুমের মধ্যে কাঁচের জানালা ভেঙে ভিতরে ঢুকে গেছে। সায়ানের ডাকে জিসান তার ফ্ল্যাশব্যাক থেকে বেরিয়ে আসলো। কোথায় গিয়েছে বুঝতে পেরেছিস? এখন তুই গিয়ে বল আনবি। আমি পারবো না। যারা ফিল্ডিং ছিল তারা কি করছিল? তুই যাবি না মানে? তুই মারছস, তুই আনবি। আমি পারবো না। তুই পারবি। এই নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে গেল। আর ওদের এই ঝগড়া দেখে আরিয়ান হাসতে হাসতে গিয়ে ওদের মাঝখানে দাঁড়িয়ে বলল, ঠিক আছে, তোদের কাউকে আনতে হবে না, আমি যাচ্ছি। এই বলে আরিয়ান হাঁটা দিল। আর বাকি সবাই অপেক্ষা করে আছে কখন আরিয়ান বল নিয়ে আসবে। এদিকে তুলি মনে মনে এক সাংঘাতিক বিষয় ভেবে রেখেছে। এই মুহূর্তে সে মিমকে খোঁজার জন্য ব্যস্ত। ফোনে কথা বলছি আমি আমার বড় ভাই রিয়াদের সাথে। অনেকদিন হয়েছে এখানে এসেছি, কিন্তু খুব একটা কথা হয়নি মা বাবার সাথে। আজকে শুধুমাত্র এখানে আসতে পেরেছি ভাইয়ার জন্য। ভাইয়ার সাথে কথা বলছি, এমন সময় পেছন থেকে ডাক দিল কেউ আমায়। পেছন ঘুরে তুলি আফারে দেখে আমি তো অবাক। আমায় ডাকছে আজকে? সূর্য কোন দিকে যাচ্ছে? তুলি আফার ডাক শুনে আমি ভাইয়াকে বললাম, ঠিক আছে ভাইয়া, আমি তোমার সাথে পরে কথা বলছি। আর খুব তাড়াতাড়ি আমরা ঢাকা ব্যাক করছি। তুমি আর অল্প কিছুদিন আপুকে ম্যানেজ করো। আমার কথা শুনে ভাইয়া বলে উঠলো, কোনো সমস্যা হলে আমাকে কিন্তু জানাবি। ঠিক আছে, ওকে বাই ভাইয়া। বাই। ফোনটা কেটে আমি চলে গেলাম তুলি আফার কাছে। আমি কাছে আসতেই আপু বলে উঠলো, তোমার সাথে আমার কিছু কথা আছে। ওকে বলুন। এখানে না, ছাদে চলো। ছাদে কেন? আরে চলো না, আমি জানি তুমি আমায় খুব একটা পছন্দ করো না, তাই হয়তো। না, তেমন কিছু নয়। ঠিক আছে চলুন। তারপর মিমার তুলি আফায় চলল ছাদের উদ্দেশ্যে। ছাদের উপরে থাকা সেই ফাঁকা আর অন্ধকার রুমটায় দাঁড়িয়ে আছে আরিয়ান। যেহেতু সন্ধ্যা হয়ে এসেছে সেহেতু আরো অন্ধকার হয়ে আছে রুমটা। আরিয়ান তো ফোনের লাইট অন করে বল খুঁজতে লাগলো। তারপর চলে গেল রুমের ভিতরে। রুমটা আছে পুরনো সব আসবাবপত্র দিয়ে ভরা। রুমটায় আছে পুরনো সব আসবাবপত্র দিয়ে ভরা। পুরো রুমটায় ময়লা আর মাকড়সা জালে ভরা। দেখে বোঝা যাচ্ছে এখানে কেউ তেমন একটা আসে না। আরিয়ান ঢুকতে ঢুকতে ভিতরে ঢুকে গেল। আশেপাশে তাকিয়ে দেখলো কোথাও বল পেল না। আরো একটু খোঁজাখুঁজি করতে লাগলো। হঠাৎ চোখ পড়ে গেল আরিয়ানের একটা ভাঙা আলমারির নিচে বলটা ঢুকে পড়েছে। আরিয়ান তার দিকে নিচু হয়ে বলটা বের করতে লাগলো। কিছুক্ষণের মধ্যে বলটা পেয়েও গেল। বল নিয়ে বের হতে যাবে এমন সময় কারো মুখের আওয়াজ শুনে থমকে যায় আরিয়ান। আচ্ছা শোনো, তুমি এই রুমটাতে বসো, আমি একটু আসছি, কিছু খাবার নিই। কেন খাবার লাগবে কেন? আরে খেতে খেতে কথা বলে তোমার ভালো লাগবে। কি এমন বলবা যে খেতে খেতে শুনতে হবে? তুমি এটা প্রশ্ন কেন করো বলো তো? আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি ছাদে বসি। না, ছাদে নয়, তুমি ওই রুমটাতে ঢুকো। না, আমি যাব না। আরে কিছু হবে না। এই বলে এক প্রকার জোর জবরদস্তি করে তুলি আমায় ওই রুমটার ভেতর ঢুকালো।
তারপর সামনে থেকে দরজা বন্ধ করে দিল। তুলি যে এমন একটা কাজ করতে পারে সেটা আমি ভাবতেই পারিনি। আমি দরজার ভেতর থেকে বাড়ি মারতে মারতে বললাম, তুমি দরজা কেন বন্ধ করে দিলে? কারণ আজ সারা রাত তুই একা এই অন্ধকার রুমে থাকবি। প্লিজ আপু, এমন করো না। আমার যে অন্ধকার রুমে ভয় হয়। তার জন্যই তো তোকে এখানে রেখে যাচ্ছি। প্রচুর চালিয়েছিস তুই আমায়, আমার বন্ধুদের তুই নিজের বশে করেছিস, এমনকি আরিয়ানকেও নিজের করে নিচ্ছাস তুই। তুলির কথা শুনে আমি যেন অবাকের চরম সীমানায় পৌঁছে গেছি। কি বলছে উনি? আমি আরিয়ানকে নিজের করে নিতে চাই? এসব কি বলছো তুমি? যা বলছি ঠিক বলছি। এই বলে তুলি চলে গেল। এই মুহূর্তে সে খুব আনন্দে আছে। নাচতে নাচতে গিয়ে নিজের রুমে বিছানায় বসে পড়লো। খুব ভালো লাগছে তার। হুট করেই তার মাথায় ব্যথা শুরু হয়ে গেল। তুলি তার মাথাটা ধরে আহ করে চিৎকার দিয়ে উঠল। তারপর তাড়াতাড়ি ওষুধ খেয়ে সোজা বিছানায় শুয়ে পড়লো। খুশিতে নাচতে ইচ্ছে করছে তার। এই ভেবে সে ঘুম। এদিকে লাগাতার দরজায় বাড়ি মেরে ক্লান্ত মিম। চোখ মুখ ফ্যাকাশে হয়ে যাচ্ছে আমার। মাথার ভিতর বনবন শব্দ করছে। হাত থেকে মোবাইলটা পড়ে গেল। চারপাশ ঘুরছে ভীষণ। এখন কি করবে মিম? সবকিছু অসহ্য লাগছে মিমের। কে বাঁচাবে মিমকে? এভাবে নিচে বসে পড়ল। শ্বাস নিতেও কষ্ট শুরু হয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো দম বন্ধ হয়ে মারা যাবে। জোরে জোরে শ্বাস নিচ্ছে আর বলছে, প্লিজ কেউ আলো জ্বালাও, আমি আর নিতে পারতেছি না। এমন সময় কারো কণ্ঠ ভেসে আসলো কানে। সে বলছে, লালমরিচ, ধৈর্য ধরো, কিছু হবে না। আরিয়ান তার হাতের লাইটটা জ্বালিয়ে সামনে এসে বসলো মিমের। তাকে দেখেই হুট করে জোরে ধরলো মিম। তারপর বলে উঠলো, প্লিজ আমায় এখানে একা ফেলে যাবেন না। আমার এই অন্ধকার একদম সহ্য হয় না, চারপাশ ঘুরছে। প্লিজ তাড়াতাড়ি আলোর ব্যবস্থা করুন, না হলে এখনই দম বন্ধ হয়ে আমি মারা যাব। ওই তুলিয়াফায় আমায় এখানে আটকে চলে গেছে। এইদিকে আরিয়ান পড়ে গেল মহাবিপদে। এখন কি করবে সে? সে ভাবতেও পারছে না এই তুলি এরকম জঘন্য একটা কাজ করবে। আরিয়ান মিমের মাথায় হাত দিয়ে বলল, ঠিক আছে, তুমি শান্ত হও, আমি দেখছি কি করা যায়। এই বলে আরিয়ান ফোনটা হাতে নিল। জিসানকে কল করবে তার আগেই ফোনটা ঠাস করে বন্ধ হয়ে গেল। সাথে সাথে পুরো রুম একদম কুটকুটে অন্ধকার হয়ে গেল। এই মুহূর্তে আরিয়ান আবারও ঘাবড়ে গেল। এখনই ফোনটা বন্ধ হওয়া লাগলো। আমার একদম সহ্য হচ্ছে না। আর এই অন্ধকার রুম, চারপাশ সব ঘুরছে, মাথার চারপাশ ঘুরছে, শ্বাসকষ্টে দম বন্ধ হয়ে যাচ্ছে আমার। এদিকে মিমকে এতটা শান্ত হয়ে যাওয়াতে ঘাবড়ে গেল সে। আরিয়ান মিমকে ধরে বসে বলল, কি হলো তোমার এতটা শান্ত কি করে হয়ে গেলে? আরিয়ানের কথা কানে বাসছে মিমের, কিন্তু শ্বাস নিতে পারছে না, তাই কথা বলতে পারছে না। তারপরও এক ঝাঁক কষ্ট নিয়ে কাঁপা কাঁপা গলায় বলে উঠল, আমি শ্বাস নিতে পারছি না, এখানে অনেক অন্ধকার, আমি হয়তো এখনই মারা যাব। মিমের কথা শুনে আরিয়ানের বুকের ভিতরটা ধক করে উঠল। এসব কি বলছে ও? না না, এমনটা হতে পারে না, আমি যে ওকে নিজের থেকে বেশি চাই। এই মুহূর্তে আরিয়ান বুঝে গেছে এই কয়েকদিন কেন রাতে সে ঘুমাতে পারে না, কেন লালমরিচ জিসানের সাথে কথা বললে জেলাস ফিল হয়, কারণ সে যে ভালোবেসে ফেলেছে লালমরিচকে। এখন এই ভালোবাসা মানুষটাকে কষ্ট পেতে একদমই সহ্য হচ্ছে না আরিয়ানের। এসব নানা কিছু ভাবছে আরিয়ান। এদিকে মিমের অবস্থা শেষ, শ্বাস নিমেষেই বন্ধ হয়ে যাবে মিমের। আরিয়ানকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। তারপর বলে উঠল, প্লিজ কিছু করুন, আমি আর নিতে পারছি না। ব্যাস, আর কিছু মনে নেই। আমি আরিয়ানকে জড়িয়ে ধরেই অজ্ঞান হয়ে গেলাম। এদিকে মিমের হাত হালকা হতেই আরিয়ান বুঝে গেছে মিম অজ্ঞান হয়ে গেছে। আরিয়ান নিজের উপর নিজেই এই মুহূর্তে বিরক্ত। ফোনটাকে ইচ্ছে করছে ভেঙে টুকরো টুকরো করে দিতে। তবে এতটুকু বিশ্বাস ছিল কিছুক্ষণের মধ্যেই তাকে খুঁজতে সবাই এখানে চলে আসবে। এই আরিয়ান মিমকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, কিছু হবে না তোমার। আর তুলির উপর প্রচন্ড রেগে গেছে আরিয়ান।
সে ভাবতেই পারছে না তুলি এমন কিছু করবে। এদিকে তিশা রুহি পুরো বাড়ি খুঁজতে লাগলো মিমকে, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না তাকে। পুরো বাড়িতে মিমকে খোঁজার হট্টগোল পড়ে গেল। সবাই এতটাই ব্যস্ত হয়ে গেল যে আরিয়ান যে ছাদে গেছে সেটা তাদের মাথা থেকে বেরিয়ে গেছে। সবাই ভাবছে তাদের মতো আরিয়ানও মিমকে খুঁজছে। আর অন্যদিকে তুলি মাথায় ব্যথার ওষুধের জায়গায় ঘুমের ওষুধ খেয়ে বেঘরে ঘুমাচ্ছে। সে হয়তো জানেই না তার ছোট বলে কতটা সর্বনাশ হয়ে যাবে, আর সেই সর্বনাশে তার নিজের ক্ষতি বেশি হবে না। পরের দিন সকালে বাসর ঘরে বসে আছি আমি, কি থেকে কি হয়ে গেল সবকিছু যেন মাথার উপর দিয়ে গেল। এইভাবে হুট করে ফাটা স্পিকারের সাথে বিয়ে হয়ে যাবে সেটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। কি করে কিভাবে কি হলো বুঝতেই পারলাম না। এখন আমায় এই ফাটা স্পিকারের সাথে সারা জীবন থাকতে হবে। ভাবতেই যেন কেমন কেমন লাগছে আমার। আজকে শুধুমাত্র এই তুলি আফার জন্য আমার জীবনটা তছনছ হয়ে গেল। ভাবতেই কান্না পাচ্ছে ভীষণ, কিন্তু আমার চোখে পানি আসছে না। সকালে সোফায় বসেই ঘুমিয়েছিল সবাই। এমন সময় হুট করে জিসানের ঘুম ভেঙে যায়, আর জিসানের ঘুম ভাঙতেই তার মনে পড়ে গেল তখন আরিয়ান ছাদে গিয়েছিল বল আনতে। তারপর তো আর তাকে দেখেনি কেউ, আর আমরা তো ছাদে খুঁজতে যাইনি ওদের। এইভাবে জিসান ঘুম থেকে উঠে সবাইকে ডাকলো। এত ভোরে সবাইকে ডাকাতে সবাই লাফ দিয়ে উঠলো। দাদু বলে উঠলো, কি হয়েছে আমার ময়না পাখিকে খুঁজে পেয়েছো? জিসান লাফ দিয়ে বলল, দাদু পাইনি, তবে আমার মনে হয় পেয়ে যাব। দাদু অবাক হয়ে বলল, মানে? দাদু আমার মনে হয় আরিয়ান আর তোমার ময়না পাখি দুজন একসাথে ওই ছাদে আছে। জিসানের কথা শুনে দাদু মনে মনে খুব রেগে গেল, কারণ অবিবাহিত একটা মেয়ে একটা ছেলে কখনো একসাথে থাকতে পারে না। দাদু একটু ক্ষিপ্ত মেজাজ নিয়ে বলল, ছাদে কেন থাকবে ওরা? দাদু তখন আরিয়ান ছাদের ওই ফাঁকা রুমটাতে গিয়েছিল বল আনতে। তারপর তো ওকে আর দেখিনি। তুমি আগে চলো, গেলেই দেখতে পাবে। চলো আমার সাথে। এই বলে সবাই একসাথে চলে গেল ছাদের উদ্দেশ্যে। ছাদে উঠতেই ফাঁকা রুমটা দরজা বন্ধ দেখে তাড়াতাড়ি দরজা খুললো জিসান। তারপর কি সবাই আরিয়ান আর দাদুর ময়না পাখিকে একসাথে দেখে বেশ অবাক হলো, কিন্তু দাদু ওদের একসাথে দেখে রেগে গেল। তার উপর দুজন একসাথে জড়িয়ে ধরে আছে দুজনকে। জিসান দৌড়ে গিয়ে আরিয়ানকে ডেকে উঠলো। হঠাৎ কারো ডাক শুনে আরিয়ান উঠে গেল। সামনে জিসানকে দেখে রেগে বলে উঠলো, তোদের এখন আসার সময় হলো? এতক্ষণ কি করছিলি? আসলে দোস্ত আমরা তো ওকে খুঁজছিলাম। এমন সময় তিশা রুহি দৌড়ে এসে বসলো আরিয়ানের সামনে। তারপর বলে উঠলো, কি হয়েছে ওর? ও অজ্ঞান হয়ে গেছে। আরিয়ানের কথা শুনে দাদু রেগে বলল, তোমরা দুজন এইভাবে একসাথে কি করছিলে? আরিয়ান হয়তো দাদুর এমন কথা শুনে খারাপ লাগলো। তারপর আরিয়ান তেমন কিছু না বলে শুধু এতটুকু বলল, দাদু আগে ওকে রুমে নিয়ে যাই, তারপর সব বলছি। ঠিক আছে। দাদুর কথা শুনে আরিয়ান কুলে তুলে নিল মিমকে। তারপর সোজা নিচে নেমে বিছানায় শুয়ে দেয় আরিয়ান। আরিয়ান বিছানায় শোয়াতেই দাদু রেগে বলে উঠল, এখন বলো। এমন সময় সেখানে উপস্থিত ছিল তুলি। সকালে ঘুম ভাঙতেই তুলি নেমে আসলো নিচে। আশপাশে কাউকে না দেখে অবাক হলো তুলি। পরক্ষণেই তার মনে পড়ে গেল কালকের কথা। এমন সময় তিশাদের রুম থেকে আওয়াজ আসতেই তুলি সেখানে পা বাড়ায়। বর্তমানে তুলিকে দেখেই রেগে যায় আরিয়ান। তারপর তুলি সামনে এসে ওর গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয়। আরিয়ানের এমন কাজে সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। তিশা, রুহি, নূর, সায়ান, জিসান, দাদু, রুহির মা, সাথে বাড়ির আরো কিছু লোকজন। আরিয়ানের এমন কাজ দেখে সায়ান বলে উঠল, ওকে মারলি কেন আরিয়ান? তখন আরিয়ান বলে উঠল, কালকে যা হয়েছে সব তুলির জন্য হয়েছে। মানে? তারপর আরিয়ান সবাইকে সবকিছু খুলে বলল। সব শুনে সবার মাথার উপর দিয়ে যেন আকাশ ভেঙে পড়লো। কি করে পারলো তুলি এমন একটা জঘন্যতম কাজ করতে? সবাই রেগে গেছে তুলির উপর। তিশা, রোহিত তো ইচ্ছে করছে তুলির গালে ঠাসিয়ে কয়েকটা থাপ্পড় মারতে,
নেহাত সে বড়, না হলে ঠিকই দিত। সবাই এত কিছু বললেও দাদু ক্ষিপ্ত মেজাজে বলল, সবাই থামো, আমার কথা শোনো। দাদুর কথা শুনে সবাই চুপ হয়ে গেল। তারপর দাদু আবার বলে উঠল, যা হয়েছে হয়েছে, কিন্তু তোমরা দুজন সারা রাত একসাথে ছিলে। আমাদের বংশে কখনো একটা ছেলে একটা মেয়ে বিয়ের আগে একসাথে থাকতে পারে না। তাই আমি ঠিক করেছি তোমার আর ময়না পাখির বিয়ে দেওয়া হবে, তাও আজকেই। তোমাদের বাবা মাকে এখানে আসতে বলো। কিন্তু দাদু, এই বিষয় নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। এই বলে দাদু গো। আর দাদুর পিছনে পিছনে সায়ান, জিসান আর বাকি সবাই একসাথে বেরিয়ে গেল দাদুকে বোঝানোর জন্য। আর তুলির তো এখন কান্না পাচ্ছে। সে কি ভেবেছিল আর কি হলো। তারপর তুলি দৌড়ে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল রুম থেকে, কারণ এই মুহূর্তে সে কিছুই বলতে বা করতে পারবে না। এদিকে আরিয়ান এই মুহূর্তে কি বলবে কি করবে ভুলে গেছে। সে শুধু স্থির হয়ে দাঁড়িয়ে আছে। এমন সময় ফোন বাজলো জিসানের। ফোনটা বিছানায় রেখে গেছে। আরিয়ান তুললো ফোনটাকে। উপরে তার বেস্ট ফ্রেন্ড রিয়াদের নাম্বার দেখে খুশি হয়ে ফোনটা তুললো। ফোনটা তুলতেই অপর পাশ থেকে রিয়াদ বলে উঠলো, কেমন আছো শারমি? যা শালা, আমি ভালো আছি। কি খবর? তোমাদের গ্রামে গিয়ে আমাকে তো ভুলে গিয়েছো। আরে না, তোকেও তো বলেছিলাম, তুই তো আসিস নাই। তাতে আমরা কি করব? দোস্ত, ওসব বাদ দে, আমি একটা ঝামেলায় পড়ে গেছি। কি ঝামেলায়? তারপর আরিয়ান সব খুলে বলল তাকে। সব শুনে রিয়াদ তো অন্ধকার রুমকে ভয় পায় মেয়েটা। এক মুহূর্তের জন্য হলেও রিয়াদের নিজের বোনের কথা মনে পড়ে গেল। তার বোনটা তো অন্ধকার রুমকে ভয় পায়। রিয়াদ কিছুক্ষণ বেবি বলে উঠল, এখন কি করবি তুই? কিছু জানি না। এমন সময় ডাক পড়লো আরিয়ানের। আরিয়ান ফোনটা রেখে এক পলক মিমের দিকে তাকিয়ে চলে গেল। আর মিম বেগুরে ঘুম। অপর পাশে রিয়াদ ফোন রাখতেই তার রুমে তার মা বাবা চলে আসলো। তাদের এখনই টি-শার্টে গ্রামের বাড়িতে যেতে হবে। রিয়াদ তো অবাক হয়ে বলল, কেন? ওইখানে গেলেই জানতে পারবি। আমাদের কিছু বলেনি, নিশার দাদু ফোন করে যেতে বলেছে। ওটার তো কোনো বিপদ হলো না, মনে মনে বললাম। তারপর রিয়াদও আর কিছু না ভেবে চলল তিশাদের বাড়ির উদ্দেশ্যে। আর ওদিকে আরিয়ানের বাবা মাও আসছে। ঘড়িতে দুপুর 12টার কাটায় ছুঁই ছুঁই। এমন সময় ঘুম ভাঙলো আমার। চোখ মুখ সব ঝাপসা দেখছি আমি। মাথার ভেতর অসম্ভব যন্ত্রণা হচ্ছে। এমন সময় রুমে ঢুকলো আম্মু, আব্বু, ভাইয়া, আরো দুজন ভদ্রলোক আর ভদ্র মহিলাকে দেখলাম আমি। তাদেরই সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আরিয়ান সহ বাকি সবাই। আর দাদুও কেমন একটা লুক নিয়ে তাকিয়ে আছে আমার দিকে। ওদের এইভাবে দেখে আমি তো অবাক, ওরা এখানে কেন? আর সবাই আমার দিকে রাগী লুক নিয়ে তাকিয়ে আছে বা কেন? মনের মাঝে হাজারো প্রশ্ন একসাথে ঘুরপাক খাচ্ছে। এমন সময় দাদু বলে উঠল, তোমরা সবাই বাইরে যাও, আমি আর ময়না পাখির সাথে একা কথা বলতে চাই। দাদুর কথা শুনে সবাই চলে গেল। আমি চুপ করে বসে আছি বিছানায়। এমন সময় দাদু মাথায় হাত দিয়ে বলল, তোমায় বিয়ে করতে হবে ময়না পাখি। কি বলছো দাদু ভাই? কাকে বিয়ে করব আমি? ওসব কিছু আমি জানি না, যেটা বলেছি সেটা করো। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, আর কয়েক ঘন্টার মধ্যে কাজী চলে আসবে। এতটুকু বলে দাদু ভাই চলে গেল। আমায় কিছু বলার সুযোগই দিল না। কার সাথে বিয়ে হবে সেটাও তো বলল না। দাদু যেতেই তিশা আর রুহি ভেতরে ঢুকলো। ওদের দেখে চট জলদি আমি বলে উঠলাম, এসব কি বলছে দাদু? বিয়ে করব কেন? আর কাকেই বা করব? তারপর তিশা আর রুহি দুজনেই সকালে সব ঘটনা খুলে বলল মিমকে। সব শুনে কি করবে কিছুই মাথায় আসলো না। এভাবে হুট করে বিয়ে হয়ে যাবে সেটা তো স্বপ্নেও ভাবেনি, তাও আবার কাকে? ফাটা স্পিকারকে। এমন সময় রুমে ঢুকলো মা আর ভাইয়া। মিম মাকে দেখে দৌড়ে জোরে ধরলো। তারপর বলে উঠলো, আম্মু বিশ্বাস করো, যা হয়েছে তাতে আমার কোনো দোষ ছিল না। আমি জানি তোর কোনো দোষ নেই, আর না দোষ আছে আরিয়ানের, কিন্তু কিছু করার নেই। এই বিয়েটা তোমায় করতেই হবে। এতটুকু বলে আম্মু বেরিয়ে গেল।
আমি ভাইয়ার কাছে গিয়ে বললাম, ভাইয়া তুমি তো কিছু করো, আমি কিছুতেই এইভাবে বিয়ে করব না। আর ফাটা স্পিকারকে তো কোনোদিনও। আমার কথা শুনে হাসলো ভাইয়া, তারপর বলে উঠলো, কি বললি তুই? ফাটা স্পিডটা? তুমি হাসছো ভাইয়া, আর আমি টেনশনে মরে যাচ্ছি। কিছু হবে না, আরিয়ান খুব ভালো ছেলে। কি বলছো তুমি? ভালো একদিন দেখে কি করে চিনে গেলে? একদিন। এতটুকু বলে চলে গেল ভাইয়া। এমন সময় তিশা বলে উঠলো, একদিনে নয়, আরিয়ান ভাইয়া আর রিয়াদ ভাইয়া দুইজনের বেস্ট ফ্রেন্ড, তাই তো সবাই তোদের মেনে নিয়েছে। কি? শেষমেশ দুই পরিবার মেনেই গৌরভাবে বিয়ে হয়ে গেল মিম আর আরিয়ানের। যেহেতু ভাইয়া আগেই আরিয়ানকে চিনত, তাই তেমন একটা প্রবলেম হয়নি। বর্তমানে এক হাত ঘোমটা টেনে বসে আছে রুমে। একরাশ বিরক্ত এসে গ্রাস করলো তাকে। ধুর, এসব সাজাসাজি আমার একদম পছন্দ নয়। তার উপর আবার এত গরম, এক টানে মাথার ঘুমটা খুলে ফেললাম। ধুর, এসব বউটৌ হওয়া আমার পক্ষে সম্ভব নয়। এসব ভেবে বিছানা থেকে উঠতে যাবে, তার আগেই রুমের দরজায় নক করে ভিতরে ঢুকলো কেউ। সাথে সাথে ঘাবড়ে গেল মিম। চুপচাপ আবার বসে মাথায় ঘুমটা দিল। আরিয়ান হেঁটে এসে বসলো সামনে, তারপর বলে উঠলো, আমি জানি তুমি হয়তো এই বিয়েতে একদমই রাজি নও। বিশ্বাস কর, আমি বুঝতেই পারিনি এমন কিছু হয়ে যাবে। আর এত রিচুয়াল মানা দরকার নেই। আরিয়ানের কথা শুনে মিম তো খুশি, ব্যাস সাথে সাথে ঘুমটা খুলে বসলো। একদম ঠিক বলেছে ফাটা স্পিকার, এসব রিচুয়াল মানার দরকার নাই। আরিয়ান একটা ক্ষিপ্ত মেজাজ নিয়ে বলল, কি বললে তুমি আমায়? কি বলছি? এই রে খাইছে। ফাটা স্পিকারকে সত্যি সত্যি ফাটা স্পিকার বলে দিলাম। হুট করে বিছানা থেকে উঠে নিচে দাঁড়ালাম আমি। তারপর বলে উঠলাম, দেখুন, যা বলার বলেছি। আপনি যখন আমায় লাল মরিচ বলেন, তখন হুট করে দাঁড়িয়ে পড়লো আরিয়ান। আমি ভয়ে শেষ। আরিয়ান দাঁড়িয়ে আমার দিকে এগোতে এগোতে বলল, আমি তোমায় অনু নাম ধরে ডাকলে তুমিও আমায় অনু নাম ধরে ডাকবে? আপনি এভাবে এগোচ্ছেন কেন? আমি কিন্তু চিৎকার দিব। ঠিক আছে, দাও। কি বলবে সবাইকে? এই যে তোমার জামাই তোমার কাছে এগোচ্ছে। আপনার সাথে বিয়ে হয়ে গেছে বলে যা ইচ্ছে তাই করবেন নাকি? আমি খেলবো না। ঠিক আছে, তোমায় খেলতে হবে না। সেই প্রথম দিন থেকে আমার পিছনে লাগছো, আমার গাড়ির টায়ার ফাটাইছো, পানিতে ফেলে দিছো। তারপর সেদিন রাতে সব মনে আছে আমার। প্রতি রাতে আমার চোখের ঘুম কেড়ে নিছো। সবকিছু প্রতিশোধ নিতে হবে এখন। আরিয়ানের কথা শুনে ভয়ে ঘাবড়ে গেলাম আমি। হায় রে, এখন ওইসব মজা করার জন্য আমায় মারবে নাকি আরিয়ান? ভয়ে ঢোক গেলাম আমি। তারপর বলে উঠলাম, ওগুলো তো সব মজা করে বলেছিলাম। এদিকে পিছনে যেতে যেতে দেয়ালের সাথে লেগে গেছে মিম, আর যাওয়া যাবে না। এদিকে আরিয়ান এগোচ্ছে তো এগোচ্ছেই, থামার নামে নিচ্ছে না। আরিয়ানকে এভাবে এগোতে দেখে মিম দৌড়ে ওয়াশরুমে ঢুকে গেল। কিন্তু কথা হলো, ওয়াশরুমে তো ঢুকে গেলাম, এখন বের হব কেমনে? আর সারা রাত তো ওয়াশরুমে থাকাও পসিবল নয়। এদিকে আরিয়ান আমার কাণ্ডে মুখ চেপে হাসছে। হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাওয়ার মতো উপক্রম। বেশ কিছুক্ষণ পর ওয়াশরুমের দরজা খুলে উঁকি মারতে লাগলো মিম। আশপাশে কাউকে না দেখে একটা নিঃশ্বাস ফেললো। তারপর ওয়াশরুম থেকে বেরিয়ে সোজা বিছানার কাছে যাবে, এমন সময় হুট করে আরিয়ান সামনে চলে এলো। সাথে সাথেই ঘাবড়ে গেল মিম। দৌড়াতে যাবে, তার আগেই শরীরের সাথে পা লাগিয়ে পেঁচিয়ে ঠাস করে পড়ে গেল আরিয়ানের গায়ের উপর। আচমকা এমনটা হওয়াতে আরিয়ান তো পাল সামলাতে না পেরে পড়ে যায় নিচে। হঠাৎ করে পড়ে যাওয়াতে মিম চেঁচিয়ে বলে উঠলো, ও মা গো, আমার কোমর গেল রে। আরিয়ান আমার কথা শুনে ধমক দিয়ে বলল, ইডিয়েট, তোমার কোমর নয়, আমার কোমর গেছে। বাসার ঘরেই বউ আমার কোমর ভেঙে দিল রে। বোর্ডের ফুরফুরে আলোতে ঘুম ভাঙলো আরিয়ানের। আর তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে আমাদের না টুকু, আরিয়ানের লাল মরিচ। আরিয়ান মুচকি হাসলো তার দিকে তাকিয়ে। আর কিছু হোক বা না হোক, মনে মনে যে খুব খুশি হয়েছে আরিয়ান বিয়েটা হয়েছে বলে। কিন্তু তার কপাল খারাপ, তার লাল মরিচ তার মনের ফিলিংস বুঝলো না। কবে বুঝবে কে জানে, আদৌ কি বুঝবে কিনা তাতেও সন্দেহ আছে আরিয়ানের। হঠাৎই আরিয়ানের চোখ গেল তার লাল মরিচের কপালের কাছে লেপে থাকা চুলের দিকে। আনমনে হাসলো আরিয়ান।
চুলগুলো হালকা বাতাসে উঠছে। একটা জিনিস ভেবে মনে মনে হাসছে ভীষণ আরিয়ান। সেটা হলো রিয়াদকে অলওয়েজ শালা ডাকতো আরিয়ান, আর আজ কিনা সত্যি সত্যি শালা হয়ে গেল রিয়াদ। আরিয়ানের খুব একটা যাওয়া হয়নি রিয়াদের বাসায়। একবার গিয়েছিল আরিয়ান, কিন্তু তখন তার বোন ছিল না, শুধু রিয়াদের মায়ের সাথেই কথা হয়েছিল। প্রথম দেখায় ভালো লেগেছিল আরিয়ানকে রিয়াদের আম্মুর, তাই হয়তো এত সহজেই বিয়েটা মেনে নিল রিয়াদের পরিবার। শুধু তার বউটাই মানতে পারল না। এইভাবে দীর্ঘশ্বাস ফেলল আরিয়ান। তারপর আরো কিছুক্ষণ তার লাল মরিচের দিকে তাকিয়ে থেকে কপালে একটা চুমু দিয়ে আস্তে করে উঠে পড়ল সে। বিছানা থেকে সোজা ওয়াশরুমে ঢুকে পড়ল আরিয়ান। এখনো কোমরে ব্যথা আছে আরিয়ানের। কাল রাতের কথা ভাবতে আরো হাসি পাচ্ছে তার। হঠাৎই চোখ গেল নিচে পড়ে থাকা কুলবালিশটার দিকে। সেটা দেখে এই মুহূর্তে আরিয়ানের মাথায় একটা জিনিসই আসলো, সেটা হলো আসলে তার বউ একটা পাগলি। কাল রাতে ঘুমাতে যাওয়ার আগে মাঝখানে কোলবালিশ রেখে ঘুমিয়েছিল মিম, আর সেই বালিশের স্থান হলো গিয়ে খাটের তলায়। ঘুমের মধ্যে কখন সরিয়ে ফেলেছে হয়তো সে নিজেও জানে না। কোলবালিশটা বিছানায় রেখে আরিয়ান সকাল 8টা। চোখের পানি পড়াতে ঘুম ভাঙলো আমার। হঠাৎ পানি পড়াতে এক প্রকার লাফিয়ে উঠলাম আমি। এদিকে আমি উঠতেই উচ্চস্বরে হাসলো রুহি আর তিশা। ইচ্ছে করছে দুটোর মাথায় বাড়ি মেরে ভেঙে দিই। চোখ ডলতে ডলতে উঠে বসলাম আমি। তারপর বললাম, ওই তোদের সমস্যা কি? আমি একটু ঘুমাতে দিবি না? আর কত ঘুমাবি? এখন যে শ্বশুর বাড়ি যেতে হবে তোকে। কি? এভাবে তাকিয়ে লাভ নেই, তোকে এখন তৈরি হতে হবে। আরিয়ান ভাইয়ার আম্মু আব্বু আর নূর অনেক আগে চলে গেছে, এখন তোকে আর আরিয়ানকে যেতে বলছে। এসব কি বলছিস তোরা? আমি বাড়ি যাব না। এমন সময় আম্মু আসলো রুমে। আমার কথা শুনে আম্মু বলে উঠলো, না, তোকে এখান থেকেই শ্বশুর বাড়ি যেতে হবে। মুহূর্তের মধ্যে মন খারাপ হয়ে গেল আমার। এই হুট করে বিয়ে একদম সহ্য হচ্ছে না আমার। চোখের কোণে পানি এসে জমলো আমার। আমি দৌড়ে আম্মুকে জড়িয়ে ধরে বললাম, এসব কি বলছো তোমরা? এমনটা হতে পারে না। আমি তোমাদের সাথে তোমাদের বাড়ি না আমার বাড়ি যাব। আম্মু আমার মাথায় হাত দিয়ে বলল, এমন করিস না, এটা তো নিয়ম। বিয়ের পর যে মেয়েদের তার স্বামীর বাড়ি গিয়ে থাকতে হয়। না, আমি যাব না। পাগলি মেয়ে, এমনটা বললে চলবে না তো। তাড়াতাড়ি তৈরি হয়ে নে। এই বলে আম্মু আমায় ছাড়িয়ে চলে গেল। তারপর তিশা আর রুহি বলে উঠলো, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে, তোকে তৈরি হতে হবে। ওদের কথা শুনে ওদের দুজনকে একসাথে জড়িয়ে ধরে কেঁদে দিলাম আমি। তারপর বলে উঠলাম, এটা কি হলো? এমনটা কেন হলো? আমার যে খুব কষ্ট হচ্ছে তোদের ছেড়ে। ভাইয়া আম্মু আব্বুকে ছেড়ে কিভাবে থাকবো আমি? আমি যাব না। তোরা আম্মুকে বলে দে না প্লিজ। আমার কান্না দেখে ওরাও কেঁদে দিল। তারপর বলে উঠল রুহি, এমনটা বলে না, দেখবি তুই খুব ভালো থাকবি আরিয়ান ভাইয়াদের বাড়িতে, ওনারা খুব ভালো। আমি ওসব কিচ্ছু জানি না, আমি যাব না। এইসব বলিস না, আমাদের তো কষ্ট হচ্ছে। কোথায় ভাবলাম তোর বিয়েতে নাগিন ডান্স দেবো, কিন্তু কিছুই হলো না। এইসব হয়েছে ওই তুলার বস্তার জন্য। তিশার কথা শুনে রেগে গেলাম আমি। এই মুহূর্তে তুলিকে ইচ্ছে করছে ঠাস করে লাগাতার মারতে থাকি। আমার ভাবনার মাঝেই রুহি বলে উঠল, যা হয়েছে ভুলে যা, আগে গিয়ে ফ্রেশ হয়ে আয়। এই বলে এক প্রকার জোর জবরদস্তি করে ওয়াশরুমে ঢুকিয়ে দিল রুহি আর তিশা। এই মুহূর্তে প্রচুর কষ্ট হচ্ছে মিমের। বুক ফেটে কান্না পাচ্ছে তার। এইভাবে জীবনটা এলোমেলো হয়ে যাবে ভাবতেই পারিনি। দাদু ভাই আমার সাথে এমনটা করতে পারলো? আর কথা বলবো না আমি দাদু ভাইয়ের সাথে। লাল বেনারসি শাড়ি পরিয়ে পাক্কা 1.5 ঘন্টা বসিয়ে রেখে সাজিয়ে দিল মিমকে তিয়াশা আর রুহি। বাবা গো বাবা, এত সাজ একদম সহ্য হচ্ছে না আমার। মনে হচ্ছে কেউ আমায় গরমের ফ্যাক্টরিতে আটকে রেখেছে। আমি লাফিয়ে উঠে দাঁড়িয়ে বললাম, এত সাজ ভালো লাগছে না। এত বড় কানের দুল কেন পরিয়েছিস আমায়? মনে হচ্ছে এক্ষুনি কান ছিঁড়ে হাতে চলে আসবে আমার। আমার কথা শুনে বিরক্ত মাখা মুখ নিয়ে তিশা বলে উঠল, কিছু হবে না।
তারপর রুহি রেগে বলল, তোর তো সবকিছুতেই সমস্যা। শাড়ি পরিয়ে দিয়েছি, তাতেও তোর প্রবলেম। আইলাইনার দিয়ে দিয়েছি, তাতেও তোর প্রবলেম। গলায় গয়না পরিয়ে দিয়েছি, তাতেও তোর প্রবলেম। মুখে মেকআপ করিয়ে দিয়েছি, তাতেও তোর সমস্যা। এখন কোথায় যাব আমরা বল? এত প্রবলেম নিয়ে ঘুমাস কি করে তুই? যা, তোকে আর সাজাতে পারবো না আমি। তোর এত বক বক শুনে আমি পাগল হয়ে গেলাম। যাই আমি, তুই থাক তোর সমস্যা নিয়ে। রুহির কথা শুনে আমি বলে উঠলাম, দোস্ত তুই এতটা রেগে গেলি কেন? রাখবো না। এই বলতে বলতে রুহি রেগে মেগে রুম থেকে বেরিয়ে আসতে নিলে পা পিছলে যায় রুহির। আচমকা এমন হওয়াতে ভয়ে চোখ বন্ধ করে নিল রুহি। হঠাৎই মনে হলো কেউ রুহির কোমর জড়িয়ে ধরে আছে, যার কারণে রুহি নিচে পড়তে গিয়েও বেঁচে যায়। আস্তে আস্তে রুহি তার চোখ খুলল। সামনের ব্যক্তির মুখ দেখে কি রিয়াকশন দিবে রুহি বুঝতে পারছে না। সে লজ্জায় নাক কাটা যাচ্ছে মনে হয়। অপূর্ব লাগছে এই মুহূর্তে সায়ানকে রুহির কাছে। প্রথম দিন থেকেই তো সায়ানের প্রতি আকৃষ্ট ছিল রুহি। আজকে সেই আকৃষ্টতা আরো দ্বিগুণ আকার ধারণ করলো। এই কয়েকদিন অনেকভাবে নিজেকে মানানোর চেষ্টা করেছে রুহি, কিন্তু ব্যর্থ সে বুঝে গেছে যে সায়ানকে ভালোবেসে ফেলেছে, কিন্তু কোথাও এক ভয় আছে তার মনে, যার কারণে সবসময় দূরে দূরে থাকে রুহি সায়ানের কাছ থেকে। কারণ সে যেটা ভাবছে সেটা হয়তো কোনোদিনও সম্ভব না। কিন্তু যতই সায়ানের থেকে দূরে দূরে থাকতে চায়, ততই যেন কাছে চলে আসে রুহি সায়ানের, যার কারণে বারবার দুর্বল হয়ে পড়ে রুহি। গরু লাগানো মায়াবী চোখে তাকিয়ে আছে রুহি সায়ানের দিকে। এদিকে সায়ান তাকিয়ে আছে রুহির দিকে। এক অদ্ভুত মায়ায় আটকে গেছে সায়ান। রুহির চোখ এক অদ্ভুত মায়া আছে, যেটা তাকে খুব টানছে এই মুহূর্তে। এই কয়েকদিনে বহুবারই তো এমন হয়েছে, কিন্তু আজ এক অন্যরকম আকৃষ্টে আটকে গেছে সায়ান। আজকে রুহিও সেজেছে। চোখে গাঢ় কাজল দিয়ে মেরুন রঙের গ্রাউন পরেছে সে। চুলগুলো খুলে দিয়েছে, কারণ তারাও যে আজকাল ফিরবে ঢাকাতে। সহজভাবে বললে আজকে সবাই গ্রাম ছেড়ে চলে যাবে যার যার গন্তব্যে। রুহি আর সায়ানের ভাবনার মাঝখানে গিয়ে দাঁড়ালাম আমি আর তিশা। হাসি পাচ্ছে খুব ওদের এভাবে একে অপরের দিকে তাকিয়ে থাকতে দেখে। আমি আর তিশা দুজনেই ওদের মাঝখানে দাঁড়িয়ে কাশি দিলাম। সাথে সাথে দুজনেই তাদের ভাবনা থেকে বেরিয়ে আসলো। দুজনেই আমাদের কাজে লজ্জা পেয়েছে। সায়ান তাড়াতাড়ি রুহিকে ছেড়ে দিয়ে তোতলাতে তোতলাতে বলে উঠলো, তোমাদের হয়েছে, দাদু ডাকছে সবাইকে, বের হতে হবে তো। এই বলে সায়ান আর 2 মিনিট দাঁড়ালো না, দ্রুত গতিতে চলে গেল। এদিকে সায়ান যেতেই রুহি তো আমতামতা করে বলে উঠলো, আমা কেউ আম্মু ডাকছে, আমিও গেলাম। এই বলে এক প্রকার দৌড়ে চলে গেল রুহি। এদিকে তারা দুজন ওদের কাণ্ড থেকে হাসতে হাসতে শেষ। তারপর মিম বলে উঠলো, তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায়। আমার কথা শুনে তিশা বলে উঠলো, আমার কি যে হয়ে যায়। মামু ডাল বে কালা কি আছে পেয়ে গেছি। আমার কথা শুনে হাসলো তিশা। তারপর তিশা বলে উঠলো, আগে আগে দেখো হুতা হে ক্যা মামু। তারপর তারা দুজন একসাথে হেসে দিল। সকাল 10টা। বাড়ির সামনে দাঁড়িয়ে আছে মিম, সারিয়ান, সায়ান, জিসান, রুহি, তিশা, রুহির আম্মু, দাদুভাই সহ আরো কিছু লোকজন। তার সাথে মিমের আম্মু, আব্বু আর ভাইয়া। চোখ দিয়ে অটোমেটিক পানি গড়িয়ে পড়ছে তাদের। ভাইয়া অনেকক্ষণ যাবৎ আরিয়ানকে অনেক কিছু বলছে। এইভাবে হুট করে বিয়ে আর হুট করে শ্বশুরবাড়ি যাওয়া, কোনটা যেন এখনো মাথায় ঢুকছে না মিমের। শুধু মাথায় একটাই প্রশ্ন নাড়া দিচ্ছে, কি থেকে কি হয়ে গেল। ভাইয়া আমার সামনে এসে দাঁড়ালো। ভাইয়া দাঁড়াতেই আমি ভাইয়াকে জড়িয়ে ধরে কেঁদে দিয়ে বললাম, ভাইয়া এটা কি হলো? এমনটা হওয়ার কথা ছিল কি? ভাইয়া তোমাদের ছাড়া কি করে থাকবো? ভাইয়া আমার মাথায় হাত বুলিয়ে বলল, কিচ্ছু হবে না সাতচন্নি, তোকে আরিয়ান খুব ভালো রাখবে দেখিস। ভাইয়া আমি সাতচুন্নি, তুমি কি কুবড়ো পটাশ কোথাকার? তারপর দুজন কাঁদতে কাঁদতে হেসে দিল। এমন সময় মাথা নিচু করে তাদের সামনে এসে দাঁড়ালো তুলি। চুলগুলো অগোছালো, চোখে জল লেপটে গেছে সব। চোখের নিচে কালো দাগ পড়ে গেছে তার। বোঝা যাচ্ছে সারা রাত নির্ঘুম কেটেছে তার।
একদিনে কি অবস্থা হয়েছে তার। তুলিকে দেখে রাগে গা জ্বলে যাচ্ছে তার। এই তুলির জন্য তার জীবনটা এভাবে তছনছ হয়ে গেল। মিম তুলির সামনে গিয়ে বলল, এমনটা কেন করলে আপু? তুমি আমাকে পছন্দ করতে না, ঠিক আছে, তাই বলে এইভাবে আমার জীবনটা এলোমেলো করে দিয়ে কি মজা পেলে তুমি? আমার তো মনে যেটা হয়েছে তাতে আমার চেয়ে বেশি ক্ষতি তোমারই হয়েছে। শুধু শুধু একটা ভুল জিনিস মাথায় এনে আমার লাইফটা তছনছ করে দিলে। আমার কথা শুনে তুলি আমার হাত ধরতে নিল, সাথে সাথে টান মেরে হাত সরিয়ে দিলাম আমি। তারপর বলে উঠলাম, একদম টাচ করবেন না আমায়। আরো কিছু বলতে যাব এমন সময় তিশা আমায় ধরে বলল, অনেক হয়েছে। তুলিকে অনেকেই অনেক কিছু বলেছে, অনেক অপমান করেছে সবাই। তুই আর বলিস না, এখন চুপ থাক। যা হবার হয়ে গেছে, সেটা ভেবে আর লাভ নেই। হয়তো তোর ভাগ্য এমনটাই লেখা ছিল। আমরা তিশার কথা শুনে নিজেকে শান্ত করার চেষ্টা করলাম আমি। তারপরও একটা কথা বলে উঠলাম আমি তুলিকে, আমি তোমায় কোনোদিন ক্ষমা করব না, কোনোদিনও না। তারপর সবাই মিলে মিমকে গাড়িতে বসে দিল, সায়ানের সিটে। তারপর আব্বু আরিয়ানকে কি কি যেন বলল। আরিয়ানও তাদের কিছু বলে তারপর উঠে পড়লো গাড়িতে। তারপর আরিয়ান নিজেই গাড়ি চালাতে শুরু করলো। কি অদ্ভুত ব্যাপার, যে গাড়ির টায়ার ফাটাইলাম আমি সেই গাড়ি করেই যাচ্ছি। কি অদ্ভুত, বড্ড অদ্ভুত খেলা খেললো নিয়তি আমার সাথে। কাছের জ্বালানা ব্যাত করে বাইরে তাকিয়েছে মিম, চোখ বেয়ে পড়ছে পানি। এমনটা হবে আগে জানলে মিম কখনো এ বাড়িতে আসতো না। আর ওদিকে আরিয়ান চুপচাপ ড্রাইভ করছে। দুজনের মধ্যেই কুটকুটে নীরবতা এসে বর করেছে। এদিকে আরিয়ানরা যেতেই সায়ান বলে উঠলো, এখন তাহলে আমারও চলি। সামনে কথা দাদু বলে উঠলো, তোমরাও যাও, আর সাথে রুহি আর তিশাকেও নিয়ে যেও কিন্তু। দাদুর কথা শুনে রুহি তিশা দুজনেই অবাক হয়ে বলল, আমরা গিয়ে কি করব দাদু ভাই? তোমরা বুঝতে পারছো না, আমার ময়না পাখি এই বিয়েটা মেনে নিতে পারেনি। তোমরা গেলে ওর ভালো লাগবে। বেশি নয়, এখন গিয়ে বিকালে চলে যেও যার যার বাসায়। দাদুর কথা শুনে কেউ আর কিছু বলল না। সায়ান, রুহি, তিশা, জিসান এক গাড়িতে বসে পড়লো, আর রুহির আম্মু একটা গাড়িতে, আর রিয়াদ আর তার আব্বু অন্য গাড়িতে চলে গেল। আর এদিকে দাদুভাই মন খারাপ করে বলল, আমার ময়না পাখি আমার সাথে কথা বলে না। এমন সময় একজন মহিলা বলে উঠল, হয়তো রেগে আছে একটু, পরে ঠিক হয়ে যাবে। দাদু পিছনে ঘুরতেই তুলিকে দেখলো, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সে। দাদু কিছু বলবে তার আগেই তুলি দাদুর হাত ধরে কেঁদে বলে উঠলো, সরি দাদু ভাই, ভুল হয়ে গেছে। যেতে বসে এমনটা করে ফেলেছি আমি বুঝতে পারিনি আমার ভুলটাই এত বড় ক্ষতি হয়ে যাবে। তুলির কথা শুনে দাদু তার মাথায় হাত দিয়ে বলল, অনেক সময় অন্যের ক্ষতি করতে গিয়ে নিজের ক্ষতি হয়ে যায়। তাই কারো ভালো করতে না পারো কখনো ক্ষতি করো না। এতটুকু বলে চলে গেল দাদু। আর তুলি নিঃশব্দে চোখের পানি ফেলতে লাগলো। তার ছোট্ট বলে তার পুরো পরিবারের মতো বন্ধুরা তাকে রেখেই চলে গেল। এটা ভাবতেই তার কষ্ট হচ্ছে ভীষণ। কষ্ট হচ্ছে। তারপর সেও তার ব্যাগ নিয়ে বেরিয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই তার গাড়ি চলে আসলো, কারণ সে আগেই তার বাপিকে বলে রেখেছিল গাড়ি পাঠাতে। তারপর সেও চললো তার গন্তব্যে। কিছুক্ষণের ব্যবধানে সবকিছু যেন এলোমেলো আর ঘোলাটে হয়ে গেল। তুলির এটা ভেবে কষ্ট হচ্ছে তার সাথে সবার বন্ধুত্ব নষ্ট হয়ে গেল। মিস আলোর পরোটা আর কতক্ষণ চুপ থাকবে? এখন তো কিছু বলো। হঠাৎ করে জিসানের মুখে এমন অদ্ভুত নাম শুনে তিশা রেগে বলল, কি বললেন আপনি? এই রে খাইছে, আলুর পরোটা রেখে গেছে চুপ জিসান। অনেকক্ষণ যাবতই জিসান তিশার সাথে কথা বলার চেষ্টা করছিল, কারণ তিশার মুড অফ ছিল। কিন্তু কি বলবে এটা ভেবে হুট করে অদ্ভুত নাম মাথায় আসলো জিসানের। তারপর আর কি, তিশাকে রাগিয়ে দিল। সত্যি বলতে জিসানের তিশাকে রাগাতে হেব্বি লাগে। আর সামনের সিটে রুহি আর সায়ান নীরবতা মাঝখানে চলছে। হঠাৎ জিসানের কথা শুনে হাসলো তারা দুজনেই। আমাদের গাড়ি এসে থামলো ইয়া বড় একটা বাড়ির সামনে। বিশাল বড় বাড়ি আরিয়ানদের। আরিয়ান গাড়ি থেকে নেমে আমায় বলে উঠলো, নামও আমরা এসে গেছি।
আরিয়ানের কথা শুনে আমিও নেমে গেলাম। খুব বিরক্ত লাগছে এই শাড়ি আর এই সাজ, কোনোটাই ভালো লাগছে না। একরাশ বিরক্ত নিয়ে শাড়ির কুচি ধরে নেমে পড়লাম আমি গাড়ি থেকে। আমি নামতেই আরিয়ান বলে উঠল, চলো তাহলে যাওয়া যাক। আরিয়ানের প্রশ্নের উত্তর দিলাম না আমি, চুপচাপ আরিয়ানের পিছন পেছন চললাম। একরাশ ভয়ে বুক কাঁপছে আমার। ফুল, কেন যে বিয়েটা হলো? আমরা দরজার কাছে আসার আগেই বাড়ির ভেতর থেকে কিছু মানুষ এসে দাঁড়ালো। আরিয়ানের আম্মু মুচকি হেসে বলল, এসে পড়েছিস তোরা? সেই কখন থেকে অপেক্ষা করছি তোদের জন্য। নূর এসে আমায় জড়িয়ে ধরে বলল, উফ ভাবি, চলে এসেছো। আমার যে কি মজা হচ্ছে, আমি তো ভাবতেই পারিনি তুমি আমার ভাবি হবে। আমি নিজেই বা কোথায় জানতাম বোন। তারপর কিছু নিয়ম কানুন সেরে তাদের ভিতরে ঢুকতে বলল আরিয়ানের আম্মু। তারপর তারাও আর কিছু না ভেবে সোজা ভিতরে ঢুকে গেল। আরিয়ান তো বাড়ির ভেতরে ঢুকেই হন হন করে চলে গেল, হয়তো তার রুমে। আমি ভেতরে ঢুকে পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম। অসম্ভব সুন্দর বাড়িটা, সবকিছুই কি সুন্দর গোছানো অবস্থায় আছে। অসম্ভবভাবে পছন্দ হয়েছে আমার বাড়িটা। এমন সময় শাশুড়ি আম্মা বলে উঠল নূরকে, ওকে নিয়ে গিয়ে আরিয়ানের রুমে দিয়ে আয়, একটু ফ্রেশ হয়ে নি, তারপর কথা হবে। শাশুড়ি মায়ের কথা শুনে নূরও বলে উঠল, ঠিক আছে আম্মু। তারপর নূর আমার হাত ধরে বলল, চলো আমার মিষ্টি ভাবি। নূরের কথা শুনে হাসলাম আমি। তারপর চললাম উপরে। নূর একটা রুমের সামনে দাঁড় করিয়ে রেখে চলে গেল আমায়, আর বলল, এটাই নাকি আমার রুম। ভেতরে ঢুকতেই একটা সংকোচ বোধ হচ্ছে আমার, ঢুকবো কি ঢুকবো না। আশ্চর্য, তুই ভয় পাচ্ছিস কেন? জোরে নিঃশ্বাস নে, তারপর ঢুকে যা। এই বলে নিজেকে শান্ত করে আস্তে দরজা খুলে উকি মারতে লাগলাম আমি। আশ্চর্য, রুমে কেউ নেই। থুর, কোথায় এতক্ষণ বকবক করছিলাম। রুমের ভেতর ঢুকতেই চোখ রসগোল্লা হয়ে গেল আমার, কারণ রুমটাতে খুব সুন্দরভাবে সাজানো গোছানো আছে। এই মুহূর্তে নিজের রুমের কথা মনে করতেই হাসি পাচ্ছে আমার। আমার রুমটা ছিল একদম অগোছালো, গোডাউন। এই অগোছালোর জন্য কত বকা খেয়েছি আমি আম্মুর কাছে। সবকিছু মনে পড়ছে আমার। সবকিছু ভেবে দীর্ঘশ্বাস ফেললাম আমি। পুরো রুমটাই খুব পছন্দ। রুমের দেওয়ালের এক সাইডে রয়েছে আরিয়ানের অনেকগুলো ছবি টানানো। সব ছবিগুলোই সুন্দর। হঠাৎই আরিয়ানের একটা ব্ল্যাক শার্ট পরা ছবির দিকে চোখ গেল আমার। বরাবরই আমার ব্ল্যাক শার্টের উপর আকৃষ্টতা বেশি। ছবিটাতে আরিয়ানকে অসম্ভব সুন্দর লাগছে। এই প্রথমবার আরিয়ানের ফেসের দিকে এতটা গভীরভাবে তাকিয়ে আছি আমি। সামনাসামনি এভাবে তাকাইনি কখনো। হঠাৎই ওয়াশরুমের দরজা খোলার আওয়াজে কিছুটা কেঁপে উঠল মিম। পেছন করে তাকাতে চোখ বড় বড় হয়ে গেল মিমের। চোখ বন্ধ করে চেঁচিয়ে উঠল, কারণ আরিয়ান শুধু টাওয়ালে পরে বেরিয়ে এসেছে। এদিকে আরিয়ান মিমের চেঁচানো শুনে পুরো বেবাচেকা খেয়ে গেল। হুট করে আরিয়ান এসে মিমের মুখে চেপে ধরে বলল, বোকা মেয়ে, এইভাবে চেঁচাচ্ছ কেন? ওদিকে দরজার সামনে অলরেডি আমার চেঁচানো শুনে শাশুড়ি মা আর নূর এসে বলল, কি হয়েছে বৌমা? কি হয়েছে ভাইয়া? শাশুড়ি মায়ের কথা শুনে আরিয়ান একটা রাগী লুক নিয়ে আমার দিকে তাকিয়ে চেঁচিয়ে বলে উঠল, ও কিছু নাই আম্মু, তোমার বৌমা একটা টিকটিকি দেখে ভয় পেয়েছে। শাশুড়ি মা অবাক হয়ে বলল, কি? আম্মু কিছু হয়নি, তোমরা যাও। বিনিময়ে শাশুড়ি মা আর নূর কিছু না বলে চলে গেলেন। ওদিকে অন্যরা যেতেই আরিয়ান ধমক দিয়ে বলল, তুই পাগলের মতো চেঁচালে কেন? আরিয়ানের কথা শুনে মিম শুধু উমুম আওয়াজ করলো, যার অর্থ আমার মুখ ছাড়ুন। আরিয়ান মিমের শব্দের অর্থ বুঝতে পেরে হাত সরিয়ে ফেললো। আরিয়ানের কাছ থেকে ছাড়া পেতেই মিম চোখ বন্ধ করে কাঁপা কাঁপা গলায় বলে উঠল, আপনি এগুলো কি পরে আছেন? ভুলে গেছেন নাকি আপনার রুমে আমি আছি? এদিকে আরিয়ান মিমের কথা শুনে নিজের দিকে একবার তাকিয়ে বলল, কি পরেছি আমি? কি পরছেন মানে? আপনি খালি গায়ে আছেন কেন? এদিকে আরিয়ান মিমকে এতটা ভয় পেতে দেখে পুরোই মজা পাচ্ছে। সামান্য খালি গায়ে দেখে এইভাবে ভয় পাচ্ছে। আরিয়ান একটু মজা নেওয়ার জন্য বলে উঠল, ও তুমি তাহলে আমাকে এই ভেবে দেখে ভয় পাচ্ছ জানো?
আরিয়ানের কথা শুনে মিম যেন অবাকের চরম সীমানায় পৌঁছে গেছে। একদিনে জানো হয়ে গেলাম। আমি টিপ টিপ করে চোখ খুললাম। চোখ খুলে আবারও ওইভাবে দেখে আমি পেছন ঘুরে বললাম, আপনি এখনো চেঞ্জ করছেন না কেন? তাড়াতাড়ি জামা কাপড় পরুন। আরিয়ান মুচকি হেসে আমার পেছনে দাঁড়িয়ে কানের কাছে এসে বলল, না পরবো না, আজকে এইভাবে থাকবো। কি? কেন তুই বুঝতে পারোনি? আমি আবার একটা কথা একবারে বেশি বলি না। আরিয়ানের কথা শুনে আমি যেন অবাকের উপর অবাক হচ্ছি। আমার ডায়লগ আমাকেই বলছে। দেখুন, এবার কিন্তু তুমি কি? আমি কিন্তু এখন আবার চেঁচাবো, ফাটা স্পিকার। তা চেঁচিয়ে কি বলবে শুনি, লালমরিচ? এটাই বলবো যে আপনি। আরিয়ান আমার কথা শুনে হাসতে হাসতে এগোতে এগোতে বলল, আমি কি করেছি তোমার সাথে? আচমকা আরিয়ানের এইভাবে এগোতে দেখে আমি পুরো ভয় ঘাবড়ে গেলাম। সাথে সাথে আমিও পিছিয়ে যেতে লাগলাম আর কাপা কাপা গলায় বললাম, আপনি এগোচ্ছেন কেন? দূরে থাকুন আমার কাছ থেকে। দূরে না গেলে কি করবে তুমি শুনি? আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। কি বাড়াবাড়ি করেছি বলো? আর তুমি এইভাবে পিছিয়ে যাচ্ছ কেন? ভয় পাচ্ছ আমায়? ভয় কেন পাবো? আপনি বাঘ না ভাল্লুক? তাহলে কাঁপছো কেন? সাথে তোতলাচ্ছ কেন? এদিকে এক পর্যায়ে পিছনে যেতে যেতে দেয়ালের সাথে লেগে গেল মিম। আর যাওয়া যাবে না পিছনে। এদিকে আরিয়ানও মিমের এতটা কাছে চলে এসেছে যে বুকের ভিতর দগ্ধ করছে মিমের। হার্টবিট ওঠানামা শুরু হয়ে গেছে। শ্বাস মনে হয় এখনই বন্ধ হয়ে যাবে। হঠাৎই আরিয়ান ঝুঁকে গেল মিমের দিকে। সাথে সাথে মিম ভয়ে চোখ বন্ধ করে চেঁচিয়ে বলে উঠলো, ওমা বাঁচাও, ফাটা স্পিকার মেরে ফেললো আমায়। আরিয়ান আমার কথা শুনে হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। এক ধমক দিয়ে বলল, শাট আপ লালমরিচ। এমনিতে তো সবকিছুতে একটু বেশি বুঝে যাও, আর আমায় বুঝতে পারছো না। আসলে একটা ম্যাট তুমি। কি? আমায় পাগল বললো? চাইলে এক্ষুনি অনেক কিছু বলে দিতাম আমি, কিন্তু এখন কিচ্ছু বললে আমারই ক্ষতি। তাই চুপচাপ দাঁড়িয়ে আছি। আরিয়ান আর কিছু না বলে সরে গেল আমার কাছ থেকে। যা দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললাম আমি। যাক বাবা, বেঁচে গেছি। আমার কথা শুনে আরিয়ান বলে উঠল, বাঁচনি? তাড়াতাড়ি গোসল করে শাড়ি পরে তৈরি হয়ে নিচে আসো। কি? আবার শাড়ি? কিন্তু আমি তো শাড়ি পরতে পারি না। বিনিময়ে আরিয়ান কিছু বলল না, তাড়াতাড়ি তৈরি হয়ে নিচে গেল। আরিয়ান যেতেই নূর আসলো রুমে, সাথে কিছু শাড়ি নিয়ে। মিমকে দেখে বলল, ভাবি তুমি এখনো ফ্রেশ হওনি? তাড়াতাড়ি ফ্রেশ হও, তিশা আপু আর রুহি আপুরাও চলে এসেছে তো। নূরের কথা শুনে আমি খুশি হয়ে বললাম, ওরা এসেছে, তাড়াতাড়ি পাঠিয়ে দাও আমার রুমে। ঠিক আছে মিষ্টি আপু। আর শোনো, আম্মু তোমাকে এই শাড়িগুলো পরতে বলেছে। আমিও গম্ভীর ভাবে বলে উঠলাম, ঠিক আছে। আমার কথা শুনে নূর আর কিছু না বলে মুচকি এসে চলে গেল। সোফায় বসে আছে রুহি আর তিশা, আর তাদের সামনে বসে আছে সায়ান আর জিসান। আরিয়ানও আছে, এই মাত্র এসেছে সে এখানে। তিশা এখনো রেগে আছে জিসানের উপর। ছেলেটা বলে কি ও নাকি আলুর পরোটা। শালা, তোর বউ আলুর পরোটা? এই বলে হাজারের উপর গালি দেওয়া হয়ে গেছে তিশা আর জিসানকে। আর ওদিকে জিসান পুরো ডেন্টাল কেয়ার বাদ নিয়ে হেসে হেসে সবার সাথে কথা বলছে। তার উপর যে কেউ রেগে আছে সেদিকে তার কোনো হুঁশই নেই। সে তার মতো হাসছে। ছেলেটা এমন কেন? অল্পতেই মানুষের সাথে মিশে যায়, অল্পতেই কি সুন্দর হাসায় সবাইকে। তাহলে তার সাথেই বা কেন এমন করে? সে উত্তর খুঁজে পায় না তিশা। আশ্চর্য, আচমকা আমি এতটা ভাবছি কেন মাল্টিপ্লাগকে নিয়ে। নিজে নিজেকে হাজারটা কথা বলছে তিশা। তিশার ভাবনার মাঝখানে রুহি একটা মাথায় বাড়ি মারলো তিশার। তারপরে বলে উঠলো, কি এত ভাবছিস বলতো? না, তেমন কিছু নয়। এমন সময় নূর আসলো সেখানে। তিশা আর রুহি বলে উঠলো, তোমাকে ভাবি ডাকছে, চলো আমি নিয়ে যাচ্ছি। নূরের কথা শুনে তিশা আর রুহির বুঝতে বাকি নেই, এই বিয়েটা আর কেউ খুশি না হলেও নূর সেই লেভেলের খুশি হয়েছে। তারপর তারা আর কিছু না বলে চলে আসলো নূরের পিছন পিছন। আর এদিকে ওরা যেতেই একবার তাকালো রুহির দিকে, রুহিও তাকালো একবার। দুজনের একসাথে চোখ মিলতেই
তাড়াতাড়ি চোখ সরিয়ে ফেললো। বিষয়টা সত্যি খুব মজার। রুমে ঢুকতেই রুহি আর তিশা চোখ বড় বড় করে তাকালো মিমের দিকে। কারণ আমি শাড়ি পুরো পেঁচিয়ে পরে দাঁড়িয়ে আছি। এতটাই পেঁচিয়েছি যে আমি হাঁটতেই পারছি না। আমার কাণ্ড দেখে উচ্চ স্বরে হেসে দিল ওরা তিনজনই। ওদের হাসি দেখে গম্ভীর ভাবে বললাম, আমি হাসার কিছু হয়নি, শাড়ি পরতে পারি না বলে এইভাবে পরেছি। আমার কথা শুনে তিশা বলে উঠল, তুই শাড়ি পরছিস? আমার তো মনে হচ্ছে কোনো পাগলের শাড়ি পরেছে। তিশার কথা শুনে আমি রেগে বললাম, তুইও আমায় পাগল বললি? তুই পাগল, তোর জামাই পাগল। কি? আমার জামাই পাগল? ও মা গো, এদিকে টুরু লাফ। নিজেরে পাগল বলছি, গায়ে লাগলো না। জামাইরে পাগল বলছি, সেটা নিয়ে গায়ে লাগলো। এটা কিন্তু ঠিক হচ্ছে না। কি ঠিক হচ্ছে না শুনি? তিশা রুহির কথা শুনে বলল, তুইও ওর মতো কথা বলছিস। তিশার কথা শুনে আমি বলে উঠলাম, আরে রেগে যাচ্ছিস কেন? তোরা রেগে গেলে কি করে হবে বোন? প্লিজ আমায় শাড়ি পরিয়ে দে। আমরা পারবো না। সত্যি পারবি না? না। ঠিক আছে, তোদের একটাকেও আমার দেবরের জন্য নিব না। রুহিকে তো নিবই না। আমরাও তো যাব না তোর দেবরদের সাথে। যা, এখন তুই মুড়ি খা। ঠিক আছে, আমারও দিন আসবে, মনে রাখিস। এই বলে বিছানায় বসে পড়লাম আমি। কিছুক্ষণের মধ্যেই ওরা হাসতে হাসতে আসলো, আমার সামনে এসে বসে পড়লো। তারপর বলল, আরে আমরা তো মজা করছিলাম, আয় তোকে শাড়ি পরিয়ে দেই। ওদের কথা শুনে হাসলাম আমি। তারপর ওরা তিনজন মিলে শাড়ি পরিয়ে দিল আমায়। হঠাৎই রুহির ফোনটা বেজে উঠলো। ফোনটা হাতে নিয়ে বেরিয়ে যায় রুহি। আচমকা কারোর সাথে ধাক্কা লেগে যায় রুহির। সাথে সাথে হাত থেকে ফোনটা পড়ে যায় রুহির। উপরে তাকাতেই সায়ানকে দেখে রুহি আর কিছু বলার আগেই সায়ান বলে উঠলো, মিস ভূমিকম্প, তুমি যখন তখন বারবার খালি পড়ে যাও কেন? সায়ানের কথা শুনে রুহি বলে উঠলো, কি? আমি ভূমিকম্প? তা নয় তো কি, যখন তখন যেখানে সেখানে পড়ে যাও কেন? আমি পড়লাম? কই পড়লো তোমার মোবাইল? তুমি পড়া আর তোমার মোবাইল পড়া একই কথা। পুরাই ভূমিকম্প, হুট করে আসে আবার হুট করে চলে যায়। সায়ানের কথা শুনে রুহি রেগে বলল, আমি ভূমিকম্প? আমি যদি ভূমিকম্প হই তাহলে আপনি হলেন ঘূর্ণিঝড়। এই, তুমি আমায় ঘূর্ণিঝড় বললে? এক প্রকার অবাক হয়ে কথাটা বলে উঠলো সায়ান। আর ওদিকে পুরো জোশে কথাটা বলে উঠলো। এখন সায়ানের কথা হাঁটু কাঁপছে রুহির। এখন কি করবে সে? রুহি কাঁপা কাঁপা গলায় বলে উঠলো, ইয়ে না মানে, কই কিছু না তো। কি ইয়ে না মানে করছো? যা বলার স্পষ্ট করে বলো। এদিকে রুহির অবস্থা যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে তার। দূর চাই, ওনাকে ঘূর্ণিঝড় বলার কি দরকার ছিল? এখন কি করব আমি? কি হলো, কথা বলছো না কেন? সায়নের কথা শুনে রুহি তার ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসলো। তারপর হুট করে বলে উঠলো, আরে আরিয়ান তুলা ভাই, আপনি এসেছেন? রুহির কথা শুনে সায়ন পিছনে ঘুরে তাকালো, কিন্তু পিছন ঘুরে কাউকে দেখতে না পেয়ে অবাক হয়ে বলল, কোথায় আরিয়ান? সামনে থেকে কোনো সারা শব্দ না পেয়ে সায়নের বুঝতে বাকি নেই রুহি তার সাথে মজা করে পালিয়ে গেছে। পরক্ষণেই হেসে দিল সায়ান। আর ওদিকে সিঁড়ি বেয়ে পুরো ফুল স্পিডে দৌড়াচ্ছে রুহি, যেন থেমে গেলেই তার জীবনটা বেরিয়ে যাবে। এক দৌড়ে পুরো নিচে নেমে জোরে জোরে শ্বাস ফেলতে লাগলো রুহি। বাবা গো বাবা, আর একটু হলেই পুরো নিঃশ্বাস বন্ধ হয়ে যেত। আজ আর সামনে যাচ্ছি না আমি। সিঁড়ি বেয়ে নিচে নামছি আমি আর তৃষা। এই শাড়ি পরে হাঁটা যায় নাকি? কিভাবে যে মেয়েরা এগুলো পরে থাকে কে জানে। সোফায় বসে আছে জিসান আর আরিয়ান। আরিয়ান মোবাইল টিপছে আর জিসান দেখছে। হঠাৎই জিসানের চোখ গেল উপরে। জিসান হা হয়ে তাকিয়ে আরিয়ানকে বলে উঠলো, দেখ ভাবি কি সুন্দর লাগছে। জিসানের কথা শুনে আরিয়ান ফোনটা থেকে মুখটা তুলে এক পলক তাকালো তার লাল মরিচের দিকে। হঠাৎই একটা দমকা হওয়ার মতো বাতাস বয়ে আসলো সেখানে। আর সেই বাতাসে লাল মরিচের চুলগুলো উড়ে আসছে লাল মরিচের মুখের সামনে। টুকটুকে লাল রঙের শাড়ির সাথে চুলগুলো খোলা,
চোখে হালকা কাজল, মুঠো ভর্তি লাল রঙের কাচের চুড়ি। ব্যাস এতটুকু সাজতেই কতটা না সুন্দর লাগছে আরিয়ানের কাছে তার লাল মরিচকে। আরিয়ান এক পলক তাকিয়ে আছে সেদিকে। অদ্ভুত এক অনুভূতি আর ভালো লাগার আবেগে চলে গেল আরিয়ান। অসম্ভব ভালো লাগছে আরিয়ানের কাছে তার লাল মরিচকে। হঠাৎ জিসান আরিয়ানের কানে কানে বলে উঠলো, হিরে দোস্ত, প্রেমে পড়ে গেলি নাকি? জিসানের কথা শুনে আরিয়ান আনমনে বলে উঠলো, অপূর্ব। আরিয়ানের কথা ঠিক বুঝতে না পেরে জিসান বলে উঠলো, কি বললি? জিসানের কথা শুনে আরিয়ান তার ভাবনার জগৎ থেকে বেরিয়ে এসে বলে উঠলো, না না, কিছু না। এদিকে সিঁড়ি বেয়ে আমরা দুজন নিচে নেমে এসে আরিয়ান আর জিসানকে কানে কানে ফিসফিস করে কথা বলতে দেখে তিশা বলে উঠলো, আপনারা কি ফিস ফিস করছেন বলুন তো? না, তেমন কিছু না। তারপর জিসান আরিয়ানের পাশ থেকে উঠে এসে বলল আমায়, ভাবি, তোমাকে কিন্তু খুব সুন্দর লাগছে। জিসানের কথা শুনে হাসলাম আমি। তারপর বলে উঠলাম, থ্যাংক ইউ ভাইয়া। জিসানের কথা শুনে তিশা একটু ভাব নিয়ে বলে উঠলো, দেখতে হবে না সাজিয়ে দিয়েছে কে? তিশার কথা শুনে জিসান বলে উঠলো, তাই তো বলি, আলোর পরোটা তো ভাব নিচ্ছে কেন? জিসানের কথা শুনে তিশা রেগে বলল, ভালো হয়েছে মাল্টিপ্লাক। আমি মাল্টিপ্লাক আলোর পরোটা। তাহলে আমি আলোর পরোটা। এই নিয়ে দুজনের মধ্যে বেজে গেল ঝগড়া। ওদের ঝগড়া দেখে আমি আর আরিয়ান হাসতে হাসতে শেষ। তারপর ওদের দুজনের মাঝখানে আমরা দুজন দাঁড়িয়ে বললাম, আরে ঠিক আছে, আর ঝগড়া করতে হবে না। আমি জিসানকে বলে উঠলাম, মাল্টিপ্লাক ভাইয়া এখন থেমে যাও। আর আরিয়ান তিশাকে বলে উঠলো, আর আলুর পরোটা তুমিও থেমে যাও। আমাদের কথা শুনে জিসান আর তিশা একসাথে চেঁচিয়ে বলে উঠলো, তোরাও। ব্যাস ওদের চেঁচানো শুনে আমরা দুজন দুজনের কান চেপে ধরে বললাম, আমরাও। আমরাও। তারপর চারজন একসাথে হেসে দিলাম। বিকেল 4টা, ব্যালকনির এক কোণে আনমনে দাঁড়িয়ে আছে মিম। তিশা আর রুহি কিছুক্ষণ আগেই চলে গেছে দুপুরের খাবার সেরে। ওরা যেতেই জিসান আর সায়ান ভাইয়াও চলে গেছে তাদের নিজ নিজ বাড়িতে। অবশ্য শাশুড়ি ওদের কালকে সকালে আবার আসতে বলেছে। পরশু নাকি ওনারা খুব বড় করে বৌভাতের অনুষ্ঠান পালন করবে। এভাবে হুট করে আরিয়ানের বিয়ে হয়ে যাবে সেটা তারাও ভাবতে পারেনি। তাই ওনারা ঠিক করেছে পরশু খুব বড় করে তাদের সব আত্মীয় স্বজনদের দাওয়াত দিয়ে বৌভাতের অনুষ্ঠান পালন করবে। এতে আমার কিছু বলার নেই। যেখানে বিয়েতেই কোনো মত দিতে পারলাম না, সেখানে এই বিষয়ে কিছু বলবো এটার প্রশ্নই আসে না। ভালো লাগছে না একটুও। খালি একটা জিনিসই মাথায় আসছে, কেন হলো এমন? খুব দরকার ছিল এমনটা হওয়ার। এসব ভেবে দীর্ঘশ্বাস ফেললাম আমি। এমন সময় কেউ বলে উঠলো, মন খারাপ। পেছন ঘুরে আরিয়ানকে দেখে কিছু বললাম না আমি। এই মুহূর্তে কিছু বলতে ভালো লাগছে না আমার চুপ থাকা দেখে আরিয়ান আবারও বলে উঠলো, কথা বলতে ভালো লাগছে না। আরিয়ানের কথা শুনে আনমনে বলে উঠলাম, কেন হলো এমন? কি হলো? আরিয়ানের কথা শুনে আমি অবাক হয়ে বললাম, আপনি ভুলে গেলেন নাকি? কি বলবো? আশ্চর্য, বিয়ের কথা ভুলে গেলেন নাকি? ও, এই ব্যাপার। বিনিময়ে মিমও কিছু বলল না, আর আরিয়ানও কিছু না বলে চুপচাপ সরে আসলো। কারণ সে নিজেও জানে এই মুহূর্তে কি বলবে সে। কিন্তু আরিয়ান কিছুতেই লালমরিচের চুপ থাকাটা মেনে নিতে পারছে না। সে লালমরিচকে ভালোবাসলেও এইভাবে বিয়েটা হবে তাও সে চায়নি, কিন্তু হয়ে গেল। আরিয়ান চলে যেতে মিম আবারও আকাশের দিকে তাকিয়ে রইল। মন খারাপ থাকলে আকাশের দিকে তাকিয়ে থাকাটা এটা মিমের অনেক দিনের অভ্যাস। হঠাৎই নূর মিমের সামনে এসে বলল, মিষ্টি ভাবি, তোমার কি মন খারাপ? হুট করে নূরের এখানে আসাতে আমি অবাক হয়ে বললাম, তুমি? আমায় ভাইয়া বলল তোমার একটু মন খারাপ, তাই আমিও মন ভালো করার জন্য চলে আসলাম। নূরের কথা শুনে হাসলাম আমি। তারপর বলে উঠলাম, কি করে? আরে ভাবি, মন ভালো করার জন্য হিরো আলমের গান তো যথেষ্ট। কি? আচ্ছা ওসব বাদ দাও, আসো আমরা গল্প করি। কি গল্প বলবে শুনি? দেখি কি করা যায়, তারপর বলো তোমার বয়ফ্রেন্ড আছে। ইস, থাকলে আজকে এতিম হয়ে যেত বই। নূর হাসলো আমার কথা শুনে। তারপর বলে উঠলো,
তার মানে নেই? কিন্তু আমার একটা জামাই আছে। নূর অবাক হয়ে বলল, কি কে? কি আবার? তোমার ভাইয়া, ফাটা স্পিকার। আমার কথা শুনে নূর উচ্চ স্বরে হেসে দিয়ে বলল, ও বাবা, কি সাংঘাতিক কথা, আমি তো পুরোই ভয় পেয়ে গেছিলাম। আমি হাসলাম নূরের কথা শুনে। তারপর শুরু হয়ে গেল ভাবি আর ননদিনের গল্প। প্রচুর হাসি আর প্রচুর মজা। এদিকে দরজার বাইরে দাঁড়িয়ে আরেকজন খুব খুশি হলো। যাক, একটু হলেও মোড়টা ঠিক হয়েছে লালমরিচের। এই বলে হাসলো আরিয়ান। তারপর সে চলে গেল। তার সাথে এটা ভেবেও খুশি হলো তার লালমরিচের জীবনে সে ছাড়া কেউ নেই। রাত 10টা। নিজের রুমে বিছানায় শুয়ে এই বসবাস করছে রুহি। ঘুম আসছে না তার। বারবার শুধু সায়ানের মুখটা বেশি আসছে সামনে। রুহি পুরো সুস্থির হয়ে গেছে। বিছানা থেকে উঠে বসলো সে। তারপর পাশে থাকা গ্লাসটা থেকে ডক করে পুরো 1 গ্লাস পানি খেয়ে নিল সে। তারপর বিছানা থেকে উঠে ব্যালকনিতে চলে গেল সে। আকাশের দিকে তাকিয়ে জোরে এক শ্বাস ফেলে বলে উঠল, এটা কি মুসিবতে পড়েছি আমি। তুমি আমায় পাগল বানিয়ে ফেলছো আমায়। কিন্তু আমি কোনোদিনও প্রকাশ করব না, কারণ আমি জানি এটা সম্ভব নয়। আর তুমি হয়তো কোনোদিনও আমাকে চাইবে না। এটা ভেবে দীর্ঘশ্বাস ফেলল রুহি। তারপর আনমনে গিয়ে উঠল সে। দূরে কোথাও আছি বসে, হাত দুটো দাও বাড়িয়ে, বিরহ ছুতে চায় মনের দুয়ার, দু চোখ নির্বিকার। আসো না ছুটে, তুমি এলে রামধনু রং ঢেলে দেয়, তুমি এলে মেঘেরা বৃষ্টি ঝরায়, এ মনের ওহলাদ। আসো না ছুটে। ভালো যদি বাসো আমাকে, তাহলে ছুটে চলে আসো না। গিটার সাথে তাল মিলিয়ে নিজের রুমে বসে একাই গান গাচ্ছে সায়ান। মনের মাঝে কোথাও এক অদ্ভুত টান, তার ভালো লাগে কাজ করছে তার ভিতর। এর আগে কখনো এমন হয়নি সায়ানের। বরাবরই সায়ান মেয়েদের নিয়ে খুব একটা ভাবে, কিন্তু আজ ভাবছে খুব গভীর ভাবে। ভাবছে আর ভাবনা নিয়ে আছে। শুধু রুহি আনমনে হাসছে। সায়ানের আজ রাতে ঘুম আসবে কি তার জানা নেই সায়ানের। আর বাকি দুজন মানে আমাদের মাল্টিপ্লাক আর আলুর পরোটা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, কারণ তাদের মাঝে কোনো প্যারা নেই, জাস্ট চিল। থুর, ভালো লাগছে না। এক প্রকার বিরক্ত নিয়ে কথাটা বলে উঠলাম আমি। ঘুম আসছে না কোনোভাবেই। মন খারাপ থাকলে কি আর ঘুম আসে? বিকালটা ভালোই কেটেছিল নূরের সাথে। আর ওদিকে আরিয়ানকে দেখো কি সুন্দর ঘুমাচ্ছে, একদম সহ্য হচ্ছে না। এই ভেবে বিছানা থেকে উঠে বসলাম আমি। তারপর বিছানা থেকে রুম থেকে বেরিয়ে আসলাম, উদ্দেশ্য নূরের রুমে যাওয়া। কিছু দূর যেতেই আবার ভাবলাম, না থাক, এত রাতে যাওয়ার দরকার নেই। তার চেয়ে আমি রুমে গিয়ে আবারও ঘুমানোর চেষ্টা করি। এই ভেবে আবারও ব্যাক করলাম আমি। রুমে ঢুকতেই আরিয়ানের দিকে তাকাতেই চোখ আটকে গেল আমার। হেব্বি সুন্দর লাগছে তো ফাটা স্পিকারকে। এই সব ভাবতে ভাবতে সামনে এগিয়ে যেতেই ঠাস করে শাড়ি পেঁচিয়ে পড়ে গেলাম আমি আরিয়ানের গায়ের উপর। এদিকে আচমকা এমনটা হওয়াতে আরিয়ানা হুট করে চোখ খুলে তাকালো। এই রে মামু, এখন আমার কি হইব? আমার সরি, আমি আসলে বুঝতে পারিনি আমি আপনার গায়ের উপর পড়ে যাব। সব দোষ এই শাড়ির। এক প্রকার গাবড়ে গিয়ে কথাটা বললে উঠলো মিম আরিয়ানকে। আর আরিয়ান কথা শুনে বোঝার চেষ্টা করছে হঠাৎ করে কি হলো। ঘুমের রেশ পুরোপুরি কাটেনি তার। তাড়াতাড়ি করে আরিয়ানের গায়ের উপর থেকে উঠে পড়লো মিম। রুম থেকে দৌড়ে পালাবে তার আগেই আরিয়ান মিমের হাত চেপে ধরলো। মিম তো ভয়ে আধমরা হয়ে যাচ্ছে। কোনো নাড়াচাড়া না করে চুপচাপ সোজা হয়ে দাঁড়িয়ে পড়লো। এদিকে আরিয়ান তার হাত ধরে রেখেই উঠে বসলো। তারপর বলে উঠলো, এত রাতে কোথা থেকে আসছিলে তুমি? আরিয়ানের কথা শুনে কাপা কাপা গলায় আমি বললাম, না মানে একটু পানি খেতে গিয়েছিলাম, হুট করে এই শাড়ি পেঁচিয়ে পড়ে গেছি আর কি। খরগোশের মতো দৌড়ালে পড়তে তো হবেই। কি আমি খরগোশ? আমি খরগোশ হলে আপনি তাইলে কুমির। হোয়াট? আপনার মাথা, হাত ছাড়ুন, ঘুমাবো আমি। আমার ঘুমের 12টা বাজিয়ে এখন ঘুমানো হচ্ছে? দিব না তোমায় ঘুমাতে। সারা রাত দাঁড়িয়ে থাকবে তুমি। কি চেঁচাও কেন?
কান ফেটে যাবে আমার। ফাটে ফাটুক, আমায় ঘুমাতে না দিলে আমি চেঁচাবই। তারপর আরিয়ানের কানের কাছে গিয়ে চেঁচিয়ে বললাম, বুঝতে পারছেন ইউ ফাটা স্পিকার? এদিকে আরিয়ান আমার চেঁচানো শুনে আমার মুখ চেপে ধরে বলল, লাল মরিচ দিমু কিন্তু একটা। আরিয়ানের কথা শুনে মিমের চোখ অটোমেটিক বড় বড় হয়ে গেল। আরিয়ান মুখ থেকে হাত সরিয়ে ফেলতেই বলে উঠল, মিম, কি কি দিবেন আমাকে? অনেক কিছুই তো দিতে চাই, কিন্তু তুমি বুঝছো কই? কি ভাবছেন বলুন তো? তোমার মাথা। কি? আপনার মাথা? আচ্ছা, তুমি কি 2 মিনিট চুপ করে থাকতে পারো না? না, পারি না। তা পারবে কেন? সারাদিন শুধু হাঁসের মতো প্যাক প্যাক করতেই থাকো। কি আমি হাঁস? আমি হাঁস হলে আপনি মুরগি। আরিয়ান আমার কথা শুনে চেঁচিয়ে বলে উঠল, ওরে বাবা, এই মেয়ে আমায় পাগল করে দিবে। আপনি তো এমনিই পাগল, আর কি পাগল বানাবো? তুমি কি থামবে? না, থামবো না। সত্যি থামবে না? ন আকারে না। কথাটা বলতেই আরিয়ান হুট করে টান মেরে তার বুকের সাথে মিলিয়ে নিল মিমকে। আচমকা এমনটা হওয়াতে মিম পুরো ভয়ে ঘাবড়ে গেছে। তারপর আরিয়ান বলে উঠল, আর একটা কথা বললে 100 বার উঠবস করবে তুমি। কি? আবার কথা বলছো? না না, কিছু না, আমি আর কথা বলবো না, কিন্তু আমায় নামাবেন তো। আবার কথা বলছো তুমি? আরে বাবা। আবারও লাল মরিচ? মানে থুকু, ভুল হয়ে গেছে। ঠিক আছে, এই লাস্ট বার। কিন্তু বলছিলাম কি, আমায় নামাবেন তো। তুমি আবার কথা বলছো? থুকু থুকু। এই বলে মুখে হাত দিয়ে মিম চুপ। কিন্তু কতক্ষণ এভাবে একটা ছেলের কোলে বসে থাকবে সে? থুর ছাই, এত বকবক কেন যে করি আমি? এখন কখন নামাবে আমায়? আর ঘুমাবো কখন? এসব ভাবতে ভাবতে কখন যে আরিয়ানের গলা জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছে বুঝতেই পারেনি। এদিকে আরিয়ান কিছুক্ষণের মধ্যে বুঝতে পেরেছে তার লালমরিচ ঘুমিয়ে পড়েছে। হাসলো আরিয়ান, তারপর তার লালমরিচকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, তুমি আসলে একটা পাগলি মেয়ে, এখন তো পাগলি বউ আমার। এতটুকু ভেবে মুচকি আসলো আরিয়ান। তারপর তার লালমরিচকে শুয়ে দিয়ে তার কপালে ছোট্ট একটা চুমু দিয়ে বলল, কবে বুঝবে আমার পাগলি বউ, তোমায় কতটা ভালোবাসি আমি। তোমায় নিয়ে যত্ন করি, খুনসুটের কুড়েঘর সাজাতে চাই আমি। আমার মিষ্টি পাগলি বউ, আমার লাল মরিচ। এসব বলে লালমরিচকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লো আরিয়ান। দেয়ালের সাথে চেপে ধরে দাঁড়িয়ে আছে জিসান তিশাকে। চোখ মুখ পুরো লাল বর্ণ ধারণ করেছে জিসানের। আর জিসানের এত ভয়ঙ্কর চেহারা দেখে তিশা ভয়ে পুরো কেঁপে উঠল। ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে গেছে। হঠাৎই জিসান তিশার দিকে ঝুঁকে বলল, আজকে তোমায় আমি মেরে ফেলবো আলুর পরোটা। জিসানের কথা শুনে তিশা ভয়ে ঘাবড়ে গিয়ে কাঁপা কাঁপা গলায় বলে উঠল, কি? কেন? তুমি আমার রাতের ঘুম কেড়ে নিয়েছ। কি সব বলছেন আপনি? তিশা আর কিছু বলার আগেই জিসান তিশার গলা চেপে ধরলো। সাথে সাথে তিশা চেঁচিয়ে বিছানা থেকে লাফ দিয়ে উঠে বসলো। পুরো শরীর তার ঘামে ভিজে গেছে। এত ভয়ঙ্কর স্বপ্ন দেখলো সে। স্বপ্নের কথা ভাবতেই হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে তিশার। তিশা হুট করে বিছানা থেকে উঠে দাঁড়ালো। তারপর রুম থেকে বেরিয়ে সোজা মায়ের রুমের ভিতর ঢুকলো সে। প্রচন্ড পরিমাণে ভয় পেয়েছে সে। আজ রাতে আর একা ঘুমাবে না তিশা। সকালে এক মগ পানি মুখে পড়ায় ঘুম ভাঙলো তিশার। আচমকা এমন হওয়াতে তিশা পুরো লাফ মেরে উঠে বসলো। তারপর চেঁচিয়ে বলে উঠলো, কোন শাকচুন্নি রে পানি দিল মুখে? তুই আমায় শাকচুনি বললি? হ, তোরেই কইছি। এই বলে রুহির দিকে তাক